আর পুলিশের কোনো নিয়ন্ত্রণই নেই। আজ আমরা বিপজ্জনক এক শহরে এসে পৌঁছেছি, হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স। এই জায়গাটা বিভক্ত হয়ে আছে স্বতন্ত্র দল, লুকানো অভিজাত শ্রেণী এবং বিদেশি সব হস্তক্ষেপের মধ্যে। রাজধানীতে সক্রিয় 2 শতাধিক সশস্ত্র দল, যার নেতৃত্বে আছে বারবিকিউ নামক এক ব্যক্তি, যে শত্রুদের জীবন্ত পুড়িয়ে মারে। আর সকলেই এখন একজোটে এক নামে, যার অর্থ একসাথে বসবাস। পোর্ট অফ প্রিন্স। আজ আমরা যাচ্ছি সহিংসতা থেকে পালানো মানুষদের শিবিরে, দেখব ধ্বংসস্তূপের জীবন, তারপর মুখোমুখি হব প্রতিরোধ বাহিনীর। তারা প্রতিরোধের জন্য একটি দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এরাই প্রতিরোধী শক্তি? হ্যাঁ, এরাই। বেসামরিক নাগরিক অস্ত্র তুলে নিয়েছে। আমাদের আত্মরক্ষার জন্য এগিয়ে আসতে হয়েছিল। শেষে আমাদের দেখা হবে এক গ্যাং নেতার সঙ্গে। এই যে দৃশ্যগুলো বলছে ভেঙে পড়া এক দেশের গল্প, যেখানে মানুষ টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। এটা আমাদের বাড়ি। যাওয়া যাক। আমরা আজ এমন এক দ্বীপে আছি যা 2টি দেশের ভাগ করা একটি দ্বীপ। এর অর্ধেক জান্নাত আর বাকি অর্ধেক জাহান্নাম। পাশেই ডমিকান প্রজাতন্ত্র, যারা সমৃদ্ধিতে বাস করছে, যখন অপরদিকে হাইতি প্রকাশ্যে যুদ্ধে বাস করছে। আমরা রাজধানী পোর্ট অফ প্রিন্সে পৌঁছে গেলাম। ওটা বিমানবন্দর। আমরা বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত ড্রাইভ করে গেলাম। সরকারি ভবন, পুলিশ এবং হোটেল নিয়ে একমাত্র এলাকা। এটি একটি পাহাড়ের উপরে অবস্থিত, যা শহরের বাকি অংশ থেকে একেবারে বিচ্ছিন্ন। এই হোটেলটি শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে একটি। এর গেটে আছে কড়া নিরাপত্তা, কারণ বাইরের জগৎ সম্পূর্ণ ভিন্ন। আমরা রাজধানী পোর্ট অফ প্রিন্সে আছি। আমরা একটা পাহাড়ের উপরে আছি। এটা সেই শহর যারা উপনিবেশবাদকে পরাজিত করেছিল, এখনো বিশৃঙ্খলায় নিমজ্জিত। এবার আমরা বাস্তুচ্যুতি শিবিরগুলো দিয়ে শুরু করব, যেখানে গ্যাংগুলির হাত থেকে বেঁচে যাওয়া লোকদের অনেকেই বসবাস করেন। এটা কি ক্ষণস্থায়ী? কেউ জানে না কতদিনের জন্য আছে, কারণ তারা এখানে 9 মাসেরও বেশি সময় ধরে আছে। আর তাদের বাজারও আছে। হ্যাঁ, তাদেরও তো বাঁচতে হবে। এরা নিজ পাড়া ছেড়ে পালিয়ে আসা স্থানীয় মানুষ। গ্যাংগুলো তাদের এলাকা পুড়িয়ে দিয়েছে। তারা তাদের বাড়িতে ফিরে যেতে পারে না। হ্যাঁ, প্রায় 1 মাস আগে গ্যাংটি লোকদের ফিরে আসতে অনুমতি দিয়েছিল, কিন্তু এটা খুব ধ্বস্ত হয়ে আছে। তারা বাস্তুচ্যুত। তারা কখন ফিরে যেতে পারবে তাদের কোনো ধারণাই নেই। এটি প্রায় বিস্তৃত একটি দেশ। এখানে 6 জন মানুষ থাকে। বৃষ্টি হলে পানি চুইয়ে পড়ে। এখানে বাস্তুচ্যুত মানুষরা এইভাবেই বাস করে, যেমনটি অন্যান্য অনেক জাতির ক্ষেত্রেও ঘটে। তো কে দায়ী? তারা বলে সরকার। প্রায় 1/2 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত। 5 লক্ষ? হ্যাঁ, প্রায় 5 লাখ সারা দেশে। এটা তাদের বাড়ি। একসময় স্বাধীনতার প্রতীক ছিল এই দেশ, যা কিনা ভয়ের জায়গায় পরিণত হয়েছে। এই মহিলাটি একটি গাড়ির নিচে থাকে। হ্যাঁ, সে আগে পোর্ট অফ প্রিন্স শহরের কেন্দ্রেই থাকতো। তারপর গ্যাংগুলি পুরো পাড়াটি দখল করে নেয়। দেখুন, খোলা নর্দমা। তাদের জীবন স্বাভাবিক নয়। এখন আমরা এমন একটি পাড়ায় যাব যা গ্যাং দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, যেখানে দেখতে পাবেন ঘরবাড়ি সব কেমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সম্পূর্ণরূপে পরিত্যক্ত একটা পাড়া, এর সমস্ত বাসিন্দাই চলে গেছে। দেখুন, এটা একটা যুদ্ধক্ষেত্র ছিল। ওই ক্যাম্পগুলিতে যাদের দেখেছিলাম তারা এই রাস্তাগুলো থেকেই পালিয়ে গেছে। দেখুন, সব ধ্বংস
ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর আর গুলির চিহ্ন। ও, ওইদিকে কি হয়েছে দেখুন, এটা একটা মানুষের খুলি। এখানে রাস্তার মাঝখানে একটা ট্রাক বিস্ফোরিত হয়ে পাশেই পড়ে আছে। ওরা এখানে মানুষকে জীবন্ত পুড়িয়ে মারতো। যদিও গ্যাংগুলো এই পাড়াগুলো ছেড়ে চলে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে এখনো বোমা ফেলা হয়। এই গ্যাংগুলো এখন বন্দরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে সেখানেই অবস্থান করছে। ভিডিওর শেষে আমরা সেখানেই যাব, সাথেই থাকুন। এটি একটি পরিত্যক্ত স্কুল। এটা সরকারের সাথে গ্যাংদের যুদ্ধ। গ্যাংয়ের কারণে কিছু পাড়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এছাড়াও অত্যন্ত উঁচু গতির বাম্প রয়েছে। অপহরণের ঘটনা ঘটলে তারা অপহরণকারীদের থামাতে সাহায্য করে। এখন আমরা প্রতিরোধী দলের মুখোমুখি হব। তারা বেসামরিক নাগরিক যারা তাদের এলাকা রক্ষা করার জন্য অস্ত্র তুলে নিয়েছে। আমরা একটি প্রতিরোধ এলাকায় প্রবেশ করলাম। গ্যাংগুলি তাদের জোর করে তাড়িয়ে দিতে চাইলে এখানকার মানুষ পালাতে অস্বীকৃতি জানায়। এই সাজোয়াজানটি কেনিয়া থেকে এসেছে। কেনিয়ার বাহিনী জাতিসংঘের সাথে এখানে সাহায্য করার জন্য একমত হয়েছে। তারা আফ্রিকা থেকে এত দূরে এসেছে যাতে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের ভাবমূর্তি উন্নত হয়। এখানকার সমস্ত সম্প্রদায় এই গ্যাং দ্বারা নিয়ন্ত্রিত। এটি এমন একটি শহর যা বিভিন্ন দলে বিভক্ত। সীমান্তে যেমন দেশ বিভক্ত হয়, তেমনি এই শহরও। আর তারা যখন এখানে Okay. আক্রমণ করে তখন তারা অনেক মানুষকে হত্যা করে, ধর্ষণ করে, শিশুদের মারে। কিন্তু এই ছেলেরা বেসামরিক, তাদের নিজস্ব সম্প্রদায়ের মানুষ। তারা প্রতিরোধের জন্য একটি দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের ঘরের জন্য লড়াই করছে। হ্যাঁ, আমরা এখন প্রতিরোধী দলের সাথে আছি, আর আমি তাদের ইউনিফর্মও পরেছি। এটা পরে কোনো গ্যাং নিয়ন্ত্রিত এলাকায় গেলে তারা আমাকে মেরেই ফেলবে, কারণ এটি প্রতিরোধী দলের ইউনিফর্ম। তাদের বলা হয় স্বেচ্ছাসেবী প্রতিরক্ষাকারী। সাধারণ মানুষ, মেকানিক, কৃষক, পিতা, যারা নিজেদের ঘর বাড়ি নিজেরাই রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরোধী, আমি একজন প্রতিরোধী। তো প্রতিদিন আপনারা নিয়ন্ত্রিত এলাকা চেক করতে চান? হ্যাঁ, প্রতিদিন প্রতি রাতে। তো গ্যাং কি এখানে আসে নাকি আসে না? না 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 আসে না, না, কখনো কখনোই না। তিনি বলছেন কেউই এখানে আক্রমণ করতে পারবে না। তারা পাহাড়টাও নিয়ন্ত্রণ করে। প্রতিরোধী দলের অনেকগুলো চেক পয়েন্ট আছে, যাতে কোনো গ্যাং সদস্য লুকিয়ে ঢুকতে চাইলে তাকে ধরা যায়। এখন আমরা তাদের একটি চেক পয়েন্ট দেখতে যাব। চলুন যাই। প্রতিরোধী দলের সদস্য আইডি কার্ড থেকে লোকদের তল্লাশি করছে। তারা বেসামরিক লোক, কিন্তু তারা এলাকাটি নিয়ন্ত্রণ করে। তারা যদি কোনো গ্যাং সদস্যকে পায়, তারা তাকে পুলিশের কাছে নিয়ে যায়। বন্দুক নেই? তারা পরীক্ষা করে দেখে যে সে অস্ত্র বহন করছে কিনা। তো তারা একজন লোককে থামিয়ে দিল যার মুখে রক্ত লেগেছিল। সে জানালো আগে যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন গ্যাং তাকে মারধর করেছিল। এখানে গ্যাংগুলি
জ্বালানি, বিদ্যুৎ, পানি আর বন্দর নিয়ন্ত্রণ করে। এমনকি তাদের অঞ্চলের মধ্যে কিছু বিমানবন্দরও নিয়ন্ত্রণ করে। জানতে চান হাইতি কিভাবে এই পর্যায়ে এসে পৌঁছেছে? চলুন ফিরে দেখা যাক। স্বাধীনতার আগে হাইতি সেন্ট ডোমিঙ্গো নামে পরিচিত ছিল। তার সময় সবচেয়ে বেশি ধনী ফরাসি উপনিবেশ। চিনি এবং কফিতে এর সমৃদ্ধি লক্ষ লক্ষ আফ্রিকানদের দাসত্বের উপর নির্মিত হয়েছিল। 1804 সালে এক রক্তাক্ত বিপ্লবের পর একটি আধুনিক ইতিহাসের প্রথম স্বাধীন কৃষ্ণাঙ্গ জাতিতে পরিণত হয়, কিন্তু ফ্রান্স তাদের ক্ষমা করেনি। 1825 সালে এটি একটি নৌবহর পাঠায় এবং তথাকথিত স্বাধীনতা ঋণ আরোপ করে। ফরাসি দাস মালিকদের ক্ষতিপূরণ দিতে হাইতিকে বাধ্য করা হয়। এই ঋণ 120 বছরেরও বেশি সময় ধরে অর্থনীতিকে শ্বাসরোধ করে রেখেছিল। 1915 সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্থিতিশীলতা পুনরুদ্ধারের অজুহাতে আক্রমণ করে, ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে আর সোনা জব্দ করে এবং একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা রেখে যায়। 2010 সালে এক ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ধ্বংস হয়ে যায়। 2 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু আবারও বিশৃঙ্খলাকে পুনরুজ্জীবিত করে। অনুপস্থিত রাষ্ট্রের শূন্যস্থান পূরণ করে গ্যাংগুলোর জন্ম হয়েছিল। 2011 সালে রাষ্ট্রপতিকে হত্যা করা হয়। সরকার ভেঙে পড়ে, পুলিশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জনগণ একা হয়ে পড়ে। এখন আমরা গ্যাংগুলোর সাথে দেখা করব। তাদের কাছে পৌঁছানো সহজ ছিল না। তো আমরা বাসে যাব, কারণ এই শহরের কেন্দ্রস্থলটি গ্যাং দখল করে নিয়েছে। আমরা গ্যাং এর এরিয়াতে যাচ্ছি। সেখানে যেতে আমরা প্রাইভেট কার ব্যবহার করতে পারছি না। আমাদের হলুদ বাসে যেতে হবে, যেখানে প্রাইভেট কার যাতায়াত করলে সাথে সাথেই গুলি করা হয়। দেখুন মানুষগুলো একে অপরের উপর কেমন করে স্তূপ হয়ে আছে। ছদ্মবেশী আমাদের তাদের সমস্ত পাড়ার মধ্য দিয়ে সেখানে যেতে হবে। ওরা কি গ্যাংয়ের সাথে আছে? পুলিশ? বাইরে সশস্ত্র লোক আছে। আপনি হাসছেন? আপনি খুশি? তারা এখন এক নামে একত্রিত হয়েছে। পূর্বে G9 নামে পরিচিত ছিল, এখন বলা হয় জিমি নামের এক ব্যক্তির নেতৃত্বে, যার নাম বারবিকিউ। তিনি একজন প্রাক্তন পুলিশ অফিসার, যিনি সিস্টেমের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন। আপনার সাথে যেতে পারি? পেছনে? নিরাপদ? হ্যাঁ, সে একজন গ্যাং লিডার। চলুন যাই। গাড়িটি সম্পূর্ণ রঙিন। সে গ্যাং লিডারদের একজন। আর এই ঘরগুলো কি খালি? হ্যাঁ, তারা কি শহরের আশেপাশে দখল করে নিয়েছে? এর 95%। সে কি বারবিকিউর কমান্ডে একজন নেতা? বারবিকিউ তার নিজের অঞ্চলের একজন নেতা। তারা ভিভানসানম জোটের অংশ। বিমানসরমের ছত্রছায়ার নিচে বেশ কয়েকজন নেতা আছে। আমরা গোপনে তার সাথে একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার ধারণ করতে চাচ্ছি। সে তার মুখ কেন লুকাচ্ছে না? আজকের গ্যাং সদস্যের অনেকেই খুব তরুণ। তারা ভয়ে অথবা প্রয়োজনে যোগ দিয়েছিল। তারা সরকারের চেয়েও শক্তিশালী, তাই না? আমরা আরো বেশি শক্তিশালী। কারণ হলো আমাদের সরকার অলস। দেশের সমাধান হলো আমরা একসাথে বসে আলোচনা করা। আমরা একে অপরের দিকে গুলি চালানো কোনো সমাধান নয়। উভয়ের কাছে বন্দুক আছে, আর তুমি আমার বুলেটের যোগানদাতা, আর সাথে বন্দুকও দিচ্ছ। আবার তুমি আন্তর্জাতিক বাহিনীকে আমাকে হত্যা করার অনুরোধ করছো, এদিকে তুমি আমাকে বন্দুক আর গুলি দিচ্ছ। এটা কি করে সমাধান হবে? তো এখন কি করা উচিত? তোমাদের হাজার হাজার তরুণদের কাছে ইতিমধ্যে বন্দুক আছে। এখন তুমি তাদের বন্দুক নিচ্ছ, কিন্তু কিছু প্রস্তাব করছো না। তাদের ভবিষ্যৎ নিয়ে তুমি কিছু বলছো না। আমি আমার বন্দুকটা নিয়ে ক্লান্ত।
অনেক সময় এটা আমি আমার বাড়িতেও রেখে আসি। তো আমি যা বুঝি, একদিন যদি ন্যায় বিচার হয়, আমি যা করেছি তার মূল্য দিতে হবে। কিন্তু ওই ছোট বাচ্চাদের কি হবে? তো তাদের বয়স কত হবে? 14? যদি আমি ভুল না করি তাহলে হয়তো 14 কিংবা 15। দুর্নীতিগ্রস্ত পুলিশরা তাকে এটা বিক্রি করেছে। পুলিশ সদস্যরা অভাবী বলেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। মাঝে মাঝে আপনি শুনবেন যে পুলিশি অভিযান চলছে, আর এটা আসলে একটা প্যাকেজ ড্রপ করার অজুহাত মাত্র। মানে পুলিশরাই তাদের কাছে বন্দুক বিক্রি করে? হ্যাঁ, মনে হচ্ছে এর কোনো সমাধানই নেই, সবই একটি চক্র। সে বললো এই গুলির একটি বাক্স, যার মূল্য প্রায় 2500 মার্কিন ডলার। 1 বছর আগে এখানে আসা কেনিয়া সেনাবাহিনীর দিকে তাকান, কোনো ফলাফল নেই। কিছু নাকি? আর দেখছো না আমরা ব্যস্ত আছি। এই গ্যাংগুলি অনেক অপরাধ করেছে, অনেক খারাপ কাজ করেছে। তো তারা সবকিছুই স্বীকার করে, যেমন লাশ পোড়ানো, অপহরণ, খুন। কিন্তু এখন তারাও ক্লান্ত। হ্যাঁ, মানে রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরে তাদের ব্যবহার করে আসছে, আর তাদেরকে একে অপরের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। সে আমার সিকিউরিটির ভিডিওটা দেখেছে। এটা নিয়ে তার কি মত? হ্যাঁ, বিষয়টা হলো এল সালভাদরে যেমনটা দেখতে পাচ্ছেন, এটি একটি কার্যকর সরকার। তো সরকার তারা যা করছে, সে বলল গ্যাংদের মারধর করে বন্দি করা ভালো। হ্যাঁ, সে বলেছে যে অন্তত তারা একটি উন্নত শক্তি তৈরি করছে আর তাদের গ্রেফতার করছে। সে বলছে রাষ্ট্রপতি নায়েব বুকেলে যা করেছে তাও ভালো। হ্যাঁ, কিন্তু সে তো গ্যাং মেম্বার। হ্যাঁ, না মানে হ্যাঁ, এখানে সরকার তা করে না, কারণ এই গ্যাংগুলোতে তাদের স্বার্থ আছে। সরকার কি চায় গ্যাংগুলো টিকে থাকুক? হ্যাঁ, তো এখন কি ওরা আমাকে খুঁজে বের করবে? সে বুঝতে পেরেছে। লিডার মজা করছে। তারা পুরো উপকূলটা নিয়ন্ত্রণ করে। যদি পুলিশ আমাকে তার সাথে দেখে, তাহলে ওরা আমাকে খুঁজবে। আসলে এখন তারা বন্দুক রাখে, কারণ এটাই তাদের জীবন। তারপর আমরা সমুদ্রের দিকে রওনা হলাম। প্রথমবারের মতো উপকূল রেখা দেখলাম। এই সমুদ্র তীরবর্তী ভিলা তাদের নিয়ন্ত্রণে আছে। এটা এখন তাদের স্বাধীনতা। পুরো সমুদ্র তোমার। আমরা স্বাধীনতার গর্বিত কৃষ্ণাঙ্গ বংশধর। আমরা এটা কখনোই ভুলতে পারবো না। আমরাই প্রথম মানুষ যারা বিশ্বকে দেখিয়েছিলাম স্বাধীনতার প্রকৃত অর্থ কি। বেঁচে গেল, বাঁচলাম, আলহামদুলিল্লাহ। আমরা বেরিয়ে এসেছি, বেরিয়েছি। আমরা বেরিয়েছি। এটা হাইতি, যে ভূমি অনেক আগেই দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল আর আজও মুক্তির জন্য লড়ে যাচ্ছে।